আসসালামু আলাইকুম। যারা দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমি নূর আহমেদ দিদার, একজন আয়কর আইনজীবী এবং ভ্যাট কনসালটেন্ট। আপনারা জানেন আমি সাধারণত ইনকাম ট্যাক্স এবং ভ্যাটের কিছু সচেতনতামূলক ভিডিও করি, যার মূল উদ্দেশ্য হচ্ছে সচেতন করা করদাতাদেরকে এবং আমরা নলেজ শেয়ারিংয়ের জন্য সেটা করে থাকি। যাই হোক, আজকের আলোচনার বিষয় হচ্ছে যে সাম্প্রতিক বিষয়টা আপনারা জানেন, এখন আয়কর রিটার্ন দাখিল চলছে। 30 নভেম্বর 2025 হচ্ছে আমাদের রিটার্ন দাখিল নির্দিষ্ট সময়। তাহলে এই রিটার্নটা, আয়কর রিটার্ন দাখিলের গুরুত্বটা কী, এবং আমি যদি গুরুত্বটা না বুঝি রিটার্নটা দাখিল না করি তাহলে আমার কী পরিণতি হতে পারে। সোজা কথা হচ্ছে যে আপনি রিটার্ন যদি দাখিল না করেন বা গুরুত্ব দিয়ে রিটার্নটা দাখিল না করেন তাহলে কিন্তু আপনাকে অতিরিক্ত সুদ দিতে হবে, জরিমানা দিতে হবে। ইভেন আপনি যদি মিথ্যা বিবৃতি দিয়ে কোনো রিটার্ন সাবমিট করেন সেখানে আপনার সর্বোচ্চ 5 বছর জেলও হতে পারে, কারাদণ্ড হতে পারে। যাই হোক, আলোচনার এই যে হেডিংটা করলাম তাতে করদাতাদের ভয় পাওয়ার কিছু নেই। অর্থাৎ আপনি যদি সচেতন হন তাহলে এখানে এই বিষয়টা অনেক ইজিলি আপনি সমাধান করতে পারবেন। ভয়ের জন্য এই হেডিংটা করা হয়নি। যাই হোক, আমরা শুরুতে আসি। আপনি যদি একজন করদাতা হয়ে থাকেন এবং 166 অনুসারে যদি আপনি একজন সম্মানিত করদাতার লিস্টে পড়ে যান, অর্থাৎ 3 করতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু রিটার্নটা নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। নির্দিষ্ট সময় বলতে আমরা যে 30 নভেম্বর বলি প্রতি কর্মবর্ষে, সেটার মধ্যে দিবেন। তাহলে আপনি সেলফ মেথডে দিতে পারবেন। এবং সেটা যদি আপনি সেলফ মেথডে নির্দিষ্ট সময় পরেও যদি আপনি কর্মবর্ষের মধ্যে যদি আপনি দেন তাহলে আপনাকে ইন্টারেস্ট সহ আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনাকে সেলফ মেথডে 30 নভেম্বরের মধ্যে যদি আপনি দিয়ে থাকেন বা দিয়ে দেন তাহলে আপনি কিন্তু কোনো অতিরিক্ত সুদের মধ্যে পড়বেন না। আপনার যা ট্যাক্স আসবে সেটাই আপনি দিবেন। আর যদি আপনি ডিলে করেন, অর্থাৎ পরবর্তীতে আপনি যদি দেন, সেটার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আরও 2% মান্থলি ডিলে ইন্টারেস্ট দিতে হবে। তো সর্বোচ্চ 24 মাস পর্যন্ত আপনি দিতে পারবেন ডিলে ইন্টারেস্ট 48%। অর্থাৎ আপনার যা কর দায় হচ্ছে, যদি আপনি যত দেরি করবেন তত আপনাকে ডিলে ইন্টারেস্ট দিতে হবে। এবং সর্বোচ্চ 48%, মানে 48% অতিরিক্ত ডিলে ইন্টারেস্ট আপনার বকেয়া কর দায়ের উপর প্রযোজ্য হবে। এরপরে যদি কোনো কারণে আপনার এই রিটার্নটা দাখিল না হয়, অর্থাৎ আপনি যদি কর্মবর্ষের মধ্যে এই সেলফ মেথডেও আপনি না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার কী হবে, আপনি কিন্তু ডিফল্টার হয়ে যাবেন। তাহলে সেক্ষেত্রে আপনার এটা নর্মাল অ্যাসেসমেন্ট করতে হবে, অর্থাৎ আপনাকে 175-এ রিটার্ন দিতে হবে। তো 175-এ যদি আপনি রিটার্ন দেন তাহলে আপনি জানেন সাধারণ পদ্ধতি রিটার্ন দেওয়া আর সেলফ পদ্ধতি রিটার্ন দেওয়ার মধ্যে ডিফারেন্স হচ্ছে। আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি দিন, তার সেলফ দেওয়া মানে হচ্ছে এটা অ্যাসেসড হয়ে যাওয়া, ফাইনাল হয়ে যাওয়া। যদি না কোনো রকমের অডিট এবং কনসিলমেন্টের বিষয় না থাকে, প্রসেসের মধ্যে কোনো ভুল ত্রুটি না পড়ে, তাহলে এটা কিন্তু চূড়ান্তভাবে এটা অ্যাসেসড হয়ে যাওয়া সেলফ। আর যদি আপনি সেলফ না দিতে পারেন কোনো কারণে, তাহলে আপনার এটা নর্মাল হবে। নর্মাল মানে হচ্ছে যে আপনার উপকর কমিশনার মহোদয়ের জাজমেন্টের পরে গিয়ে এই ডিমান্ডটা বা আপনার রিটার্নটা চূড়ান্ত হবে। তাহলে সেক্ষেত্রে আপনাকে আবার সেখানে এডিশনাল কমিশনার পর্যন্ত অনুমোদনের প্রয়োজন হয়। তাহলে আপনি যদি সেলফে না দিতে পারেন তাহলে আপনাকে কী করতে হবে, পরবর্তীতে সেটা সাধারণ পদ্ধতি দিতে গেলে এটা আপনাকে অ্যাসেস্ট করানোর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, এবং সেখানে আপনার আরও বাড়তি ডিমান্ড হতে পারে যদি আপনি যথাযথভাবে আপনার জিনিসগুলো প্রমাণ করতে না পারেন। তাহলে এখানে দুটো বিষয় বোঝালাম। একটা হলো আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে পারলে আপনার সেলফ অ্যাসেসমেন্টের সুযোগ পাবেন, ডিলে ইন্টারেস্ট দিতে হবে না। আর নির্দিষ্ট সময়ের পরেও যদি দেন তাহলে আপনাকে ডিলে ইন্টারেস্ট দিতে হবে, এবং তারপরেও যদি আপনি সেলফ দেওয়ার টাইমটাও যদি চলে যায় তাহলে তারপরে আপনাকে নর্মাল অর্থাৎ সাধারণ পদ্ধতিতে রিটার্নটা অ্যাসেস করতে হবে। এবং তারপরেও যদি আপনি রিটার্নটা না দেন তাহলে কর অফিস আপনাকে চিঠি দিয়ে রিটার্নটা দেওয়ার জন্য আপনাকে যখন বলবে, তখন এর মানে হচ্ছে যে আপনি একটা কর মামলায় জড়িয়ে গেলেন। তাহলে কর মামলাটা আপনাকে এনিহাউ সমাধান করতে হবে। যদি আপনি নিজে থেকে শুনানি দিয়ে সেটা সমাধান না করেন তাহলে কিন্তু ওরা বেশ জাজমেন্ট করে আপনাকে অ্যাসেস্ট করে দিবে এবং ডিমান্ড করে দিবে। যাই হোক, এটা একটা কনসিকুয়েন্স হয়। সেক্ষেত্রে যখনই আপনি ডিলে করবেন বা আপনি সময়মতো রিটার্নটা দিবেন না বা গুরুত্ব দিয়ে রিটার্নটা দিবেন না, তখন যদি আপনার যে বকেয়া যদি কোনো ট্যাক্স হয়, ফাইন্ড আউট হয়, তাহলে সেটার উপর আপনাকে ইয়ারলি 10% আরও সুদ দিতে হবে। এখন আপনি যদি 5 বছর ডিলে করেন তাহলে 5 বছরে 50% আপনাকে অতিরিক্ত আপনাকে দিতে হবে, সুদ দিতে হবে। এবং ওই ডিলে করার জন্য যেহেতু আপনি সেলফে দেন নেই, তাহলে আরও 50% পেনাল্টি দিতে হবে। অর্থাৎ করের উপর কর, অর্থাৎ তখন বার্ডেনটা অনেক বেড়ে যাবে।
তা আপনাকে মনে রাখতে হবে, যদি আপনি সময়মতো রিটার্নটা না দেন তাহলে কিন্তু আপনি বিভিন্ন রকমের আইনগত জটিলতার মধ্যে পড়ে যাবেন এবং আর্থিক বার্ডেনও পড়ে যাবেন। আর একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে রিটার্ন দাখিল করার যারা বাধ্যতামূলক আছেন, আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে কিন্তু রিটার্ন যে দিয়েছেন, যে প্রাপ্তি সেটা ঝুলিয়ে রাখতে হবে। এই ঝুলিয়ে রাখতে না পারলে যদি ইন্সপেক্টিং অথরিটি আসে, আপনাকে 20 থেকে 50,000 টাকা জরিমানা করতে পারে। তাহলে আপনার যদি রিটার্ন দাখিল না করার কারণে কত ঝামেলা তৈরি হচ্ছে। রিটার্ন দাখিল না করার কারণে আপনি কী করলেন, বাংলাদেশ সরকারের 39টি সেবা আপনি নিতে পারলেন না। অর্থাৎ এই গুরুত্বপূর্ণ সেবাগুলো নিতে গেলে আপনাকে রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকার দেওয়া লাগবে। তো যাই হোক, তখন আপনি তড়িঘড়ি করে রিটার্ন দাখিল করতে গেলে ভুল হবে, অথবা আপনার অনেক কিছু বাদ পড়ে যাবে। তো সেটার জন্য আপনার আবার একটা ফৌজদারি অপরাধ হয়ে যাবে। তাহলে আপনাকে সময় মতো রিটার্ন দেওয়াটাই হচ্ছে, এবং বুঝে শুনে হিসাব নিকাশ করে টাইমলি রিটার্ন দেওয়া হচ্ছে সবচেয়ে ওয়াইজ। আপনি জানেন যে আপনার যদি এখন একটা ব্যাংক লোন নিতে যান, একটা সঞ্চয়পত্র করতে যান, 10 লাখ টাকার উপরে ল্যান্ড কেনাবেচা করতে যান, অথবা আপনি ট্রেড লাইসেন্স রিনিউ করতে যান, আপনাকে প্রাপ্তি স্বীকার ছাড়া এগুলো করা যাবে না। সুতরাং আপনাকে রিটার্ন দাখিল করাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তাছাড়া আপনি যদি কোনো কারণে রিটার্ন দাখিলের ক্ষেত্রে খামখেয়ালি করেন, তার তথ্য দিতে ভুল তথ্য দিয়ে, অর্থাৎ বিভ্রান্তিকর তথ্য দিয়ে, অথবা সঠিক তথ্য না দিয়ে মিসগাইড করেন, অর্থাৎ এবং সেটা যদি উদ্ঘাটিত হয়, তাহলে সেক্ষেত্রে আপনি জানেন যে এই অপরাধটা হলো ফৌজদারি অপরাধ। সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স অথরিটি আপনার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের দায় আনতে পারে। সেক্ষেত্রে সর্বনিম্ন 6 মাস, সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড হতে পারে। তো সেই সব কিছু আপনাকে মাথায় রাখতে হবে। সব কিছুই হচ্ছে, আপনি রিটার্নটা যদি সময়মতো দেন তাহলে আপনি অনেকগুলো বিষয় থেকে বেঁচে যাবেন। আর যদি আপনি সময়মতো রিটার্নটা না দেন, তাহলে আপনি আর্থিক, মানসিক এবং প্রাতিষ্ঠানিকভাবে আপনি কিছুটা ক্ষতিগ্রস্ত হবেন, এবং রাষ্ট্রের প্রতি যে আপনার দায়িত্ব সেটাও পালিত হচ্ছে না। সুতরাং রিটার্ন দাখিলের মাধ্যমে আপনি যে করযোগ্য আয়, যেটা আপনার সুদ ছাড়া বা ইন্টারেস্ট ছাড়া, পেনাল্টি ছাড়া আপনি রেগুলার দিয়ে দেবেন, তাহলে এইটাই হচ্ছে আপনার রাষ্ট্রের প্রতি সঠিক কর্তব্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সময় এখনও আছে। আর যারা 24-25, 23-24 বা 24-25 আয়বর্ষের করবর্ষ চলতেছে, 25-26 সেটা এখনও চলমান। আপনারা 30 নভেম্বরের মধ্যে আপনাদের রিটার্ন দাখিল করে ফেলেন, এবং এই ক্ষেত্রে কোনোভাবেই রিটার্ন দাখিলের ক্ষেত্রে আপনারা কোনো খামখেয়ালি করে রিটার্ন দাখিল করবেন না। আপনার তথ্যগুলো সঠিকভাবে এখানে পরিস্ফুটিত করার চেষ্টা করুন। অনেক ক্ষেত্রে আপনি সম্পদ করেছেন, আপনার ইনকাম, এক্সামটেড ইনকাম আছে, সেগুলো যথাযথভাবে এখানে নিয়ে আসবেন। ফরেন রেমিটেন্স থাকতে পারে, এগুলোকে যথাযথভাবে নিয়ে আসুন। কিন্তু যখন এগুলো কনসিউমেন্ট হয়ে যাবে, যখন উদ্ঘাটিত হবে, তখন কিন্তু আপনি আর সেই সুযোগটা পাবেন না। সেক্ষেত্রে আপনি অবশ্যই যথাযথভাবে আপনার সম্পত্তি এবং আয়ের হিসাব দিয়ে আপনি রিটার্নটা সাবমিট করার চেষ্টা করবেন। শূন্য রিটার্ন কিংবা একেবারে সব শূন্য দিয়ে, আপনার ওয়েলথ শূন্য দিয়ে, ফ্যামিলি খরচ শূন্য দিয়ে, আয় শূন্য দিয়ে, অর্থাৎ যেটা অবাস্তব কোনো রিটার্ন আপনি সাবমিট করলে সেগুলো কিন্তু অবশ্যই অডিটে পড়ে যাবে, কিংবা আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সুতরাং এখানে আজকের যে ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে সচেতন করা। এই মানে হচ্ছে যে আপনারা যে রিটার্ন দাখিল না করলে যে কী হতে পারে, এটা যদি আপনি আগে থেকে জেনে রাখেন, তাহলে আপনি এই সিম্পল ব্যাপারটাকেই খুব আগেই সচেতন হয়ে পড়লে আপনারা অনেক কনসিকুয়েন্স থেকে আপনি বেঁচে যাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি সচেতনমূলক হয় অবশ্যই একটু শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।